প্রথমবারের মতো মন্ত্রিসভায় দেখা যেতে পারে রিজভী সহ একাধিক নতুন মুখ। ক্লিন ইমেজকে গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান। চমক রেখে 2-1 দিনের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। শরিকদের নিয়েই এবার জোট সরকার গঠন করতে পারে বিএনপি। মন্ত্রিসভায় দেখা যেতে পারে নূর, ববি হাজ্জাজ, পার্থর মতো নেতাদের। অর্থমন্ত্রী হতে পারেন রেজা কিবরিয়া। দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আগামী সোমবার শপথ পড়াতে পারেন সিইসি। রাষ্ট্রপতির কাছে শপথ পড়বেন তারেক রহমান। জামায়াতের আমিরের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তা। অন্তর্বর্তী সরকারের সময়ে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন। নাহিদ ইসলামকে জানালেন শুভেচ্ছা। হঠাৎ তীব্র বিস্ফোরণে কাঁপল চাঁপাইনবাবগঞ্জ। নিহত অন্তত 2, আহত 3। বোমা বানানোর সময় বিস্ফোরণ বলছে পুলিশ। জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচিত সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আগামী 15 কিংবা 16 ফেব্রুয়ারি শপথ নেবেন জাতীয় সংসদের নতুন সদস্যরা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে নতুন মন্ত্রিসভা নিয়ে। বিএনপির কোন নেতাকে দেখা যাবে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে তা নিয়ে বাড়ছে কৌতূহল। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বরাতে বলা হয়, আগামী মন্ত্রিসভা নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে বেশ আলোচনা হচ্ছে। এরই মধ্যে কয়েক দফার বৈঠকে আলোচনার কিছু নাম উঠে এসেছে। ক্লিন ইমেজের নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি। বিএনপির সূত্র বলছে, সর্বোচ্চ আসনের সংসদ সদস্য থাকায় সরকারি দল হবে বিএনপি, আর সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আগামী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে দেখা যেতে পারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। এছাড়া 2001 সালে বিএনপি সরকারে বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে তাকে। আর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে এএনএম এহসানুল হক মিলনকে। সম্ভাবদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য টেকনোক্র্যাট হিসেবে আলোচনায় আছেন রুহুল কবির রিজভী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য টেকনোক্র্যাট হিসেবে ইসমাইল জাবিউল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট হিসেবে দলের চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের নাম রয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 2:30টার পর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ ফলাফল ঘোষণা করেন। কাজী সাকলেনা আহমেদ, যুগান্তর নিউজ। শরিক দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘদিন আগে ঘোষিত জাতীয় সরকার গঠনের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর নেতাদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির নেতারা বলছেন, দীর্ঘ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। সে অনুযায়ী মন্ত্রিসভায় শরিকদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে কক্সবাজার এক আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কী ধরনের মন্ত্রিসভা গঠন করছে তা জানতে জাতিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। অন্যদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চলতি মাসের 15 তারিখের মধ্যেই সরকার গঠন হতে পারে। মন্ত্রিসভার শরিক দল থেকে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিবুর রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় থাকা রেজা কিবরিয়া এবং টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকা 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রীর শপথের পরই মন্ত্রিসভা গঠনের কাজ শুরু হবে এবং এর আকার নির্ধারণ করবে বিজয়ী দল। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ। 2 দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে বসে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী ডামাডোল শেষে সবার নজর এখন সংসদ ভবনের দিকে, যেখান থেকে শুরু হবে রাষ্ট্র পরিচালনায় নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আর সরকার গঠনের প্রস্তুতি।
তবে নতুন সরকার গঠন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে শুরু হবে তা নিয়ে নানামুখী আলোচনা রয়েছে। সংবিধান অনুযায়ী এই প্রক্রিয়া শুরু হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে। তবে বিগত সংসদের স্পিকার পদত্যাগ করা এবং ডেপুটি স্পিকার কারাবন্দী থাকায় এবার নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের একাধিক সূত্রে জানা গেছে রোববার অথবা সোমবার নতুন এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এই ক্ষেত্রে সংবিধান মেনে রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি জাতীয় সংসদ ভবনে নতুন এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন। সেক্ষেত্রে সদ্য সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নাম শোনা যাচ্ছে। যদি কোনো কারণে তা সম্ভব না হয় তবে প্রধান নির্বাচন কমিশনার 3 দিন পর এই দায়িত্ব পালন করবেন। সরকারের উচ্চ পর্যায়ের তথ্য মতে 15 বা 16 ফেব্রুয়ারি এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের 3 দিনের মধ্যেই শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই 18 ফেব্রুয়ারির বেশি দেরি হবে না। নতুন এমপিদের শপথ ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এমপিদের শপথের পরপরই সংসদীয় দলের সভায় নেতা নির্বাচন করা হবে। এরপরই রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাবেন। জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। সংসদ সদস্যদের শপথের পর বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর খুব শিগগিরই সরকার গঠন করতে চলেছে। বিএনপি সরকারের কতজন মন্ত্রী থাকবেন এবং কে কোন দপ্তরের মন্ত্রী হচ্ছেন তা নিয়ে ইতোমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। বিএনপির দলীয় সূত্র জানায়, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে বিভিন্ন দপ্তরে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মন্ত্রিত্ব দিতে আগ্রহী দলটি। এ নিয়ে দলের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে চলেছেন তা নিয়েও দলের মধ্যে আলাপ আলোচনা চলছে। বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসন থেকে বিজয়ী আমির খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে বিএনপির সরকারের আমলে বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানকেও দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে এই তালিকায় রাখা হতে পারে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বর্তমানে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকেও দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির তরুণ নেতাদের মধ্য থেকেও নতুন মুখ আসতে পারে। তবে চূড়ান্তভাবে পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব কে পালন করবেন সেজন্য আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বেসরকারিভাবে 297টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে বিএনপি এককভাবে 212টি আসনে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে। শুক্রবার বেলা 1টার পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ এ ফলাফল ঘোষণা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে ভোট গ্রহণ, ফলাফল ঘোষণা ও পরবর্তী সময়কে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তুলনামূলকভাবে শান্ত ও স্থিতিশীল এক বাস্তবতা বিরাজ করছে। এমন বাস্তবতায় নির্বাচনে মর্যাদাপূর্ণ ফলাফল অর্জনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পাঠানো এক বার্তায় তিনি জামায়াতে আমিরের নেতৃত্বের প্রশংসা করেন। বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নেতৃত্ব দিয়ে ডক্টর শফিকুর রহমান দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং পরবর্তী ফলাফলকে শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণ করেছেন তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী প্রচার পর্ব থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময় পর্যন্ত ডক্টর শফিকুর রহমানের রাজনৈতিক শিষ্টাচার, সংযম ও দায়িত্বশীল বক্তব্য দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে জামায়াতে ইসলামের গঠনমূলক সমর্থন ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।
বার্তার শেষাংশে তিনি জাতীয় ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়ে জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। আগামী 3 দিনের মধ্যেই শপথ নেবেন নতুন সংসদের সদস্যরা। এরপরই গঠিত হবে নতুন সরকার। এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উদ্দেশ্যে বার্তা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার এক বার্তায় নাহিদ ইসলামের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেছে তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 1 বছর আগে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে 6টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এক অসাধারণ অর্জন। এই সাফল্য কেবল নির্বাচনী পরিসংখ্যানের বিষয় নয়, এটি তরুণ প্রজন্মের আত্মপ্রত্যয়, স্বপ্ন, গণতান্ত্রিক চেতনার শক্তিশালী প্রকাশ। তিনি বলেন, 24-এর সেই উত্তাল দিনগুলোর কথা আজও স্মৃতিতে অম্লান। আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল সেই আন্দোলনকে সুশৃঙ্খল ও লভ্যাভিমুখী করে তুলেছিল। আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত করেছে। এই সময় জাতির পক্ষ থেকে সবার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভোরবেলায় হঠাৎ বিকট শব্দ, কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কিত মানুষ ছুটতে থাকেন দিক বিদিক। নিহত হন 2 জন। শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় আহত হন অন্তত 3 জন। এই বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা শোনা গেছে 1 কিলোমিটার দূর থেকেও। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও এই ঘটনায় নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা আরও জানান যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।